হাই, আমি ইপসিতা। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকের ব্লগটাকে ব্লগ বলবো নাকি ভিডিও বলবো বুঝতে পারছি না। আজকে আপনাদের সাথে শেয়ার করব টাপুরের একদম মানে জবে থেকে মানে হবে মানে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ প্রেগনেন্সি জার্নি। আমি অনেক দিন থেকেই বলেছিলাম, আমাকে অনেকে মানে কমেন্টও করেছিলেন যে আপনার টাপুরের প্রেগনেন্সি জার্নি যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন। তখন হ্যাঁ অ্যাকচুয়ালি তখন তো আর ওই স্মার্টফোনের রমরমা ছিল না যে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখবো, কিন্তু তাও মিস্টার দেবের যেহেতু ভীষণ ছবি তোলার মানে শখ একদম প্রথম থেকেই, তো যখনই তো আমাদের ক্যামেরাও ছিল, তো যখনই সম্ভব হতো তখনই ছবি তুলে রাখা হয়েছে। তো থ্যাঙ্কফুলি আমার কাছে টাপুর মানে হবে যখন তার সেই সময়কার বেশ কিছু ছবি রয়েছে, তার মধ্যে আপনাদের সাথে মনে হয় কোনো ছবি শেয়ার করেছিলাম কি আমার মনে নেই। তো আজকেও বেশ কিছু ছবি আমি সংগ্রহ করেছি, তো তার মধ্যে টাপুর হবে সেই সময় আমি কীরকম দেখতে ছিলাম, কীরকম দেখতে হয়েছিলাম, আমি কীরকমভাবে সাজতাম সেই সময়কার, আর হচ্ছে গিয়ে আমি আমার স্বাদের ছবি পেয়েছি। তো স্বাদের ছবিগুলো অতটাও ভালো আসেনি, কেন বলছি কারণ স্বাদের সময় তো মিস্টার দেবকে থাকতে দেয়নি, তো আমার তো বেশিরভাগ ভালো ছবি সব ওরই হাতে তোলা। তো সেই জন্য আমি খাচ্ছি সেই সময় ও থাকতে পারবে না, তো সেই জন্য দেখতেও নেই, পুরো একদম স্ট্রিক্টলি একদম মানা হয়েছিল। তো সেই জন্য সেই সময় ছবিটা দেখাবো, কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছে না। বোধহয় বড়রা লোভ দেবে বলে এই নিয়মটা করেছে, যাতে বড়রা এসে লোভ দিতে পারে। হতে পারে কি নিয়ম, সবই নিয়মের কারণ তো নিশ্চয়ই রয়েছে তাদের কাছে, তো আমরা তো সব জানি না। তো যাই হোক, আজকেই এখনই এটা শেয়ার করবো বলে ঠিক করলাম। তার দুটো কারণ, এক হচ্ছে গিয়ে গতকাল আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে সেরকমভাবে কিছু শ্যুট করতেই পারিনি, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে টাপুর এবার আপনাদের সাথে শেয়ার করলাম যে ও কদিন পর চলে যাচ্ছে হায়দ্রাবাদ। তো এতদিন মানে এবার যে হায়দ্রাবাদ যাচ্ছে পড়াশোনার জন্যই যাচ্ছে, তো সেখানে এতদিন আমাদের ছেড়ে ও কখনো থাকেনি। বছরের ব্যাপার, হ্যাঁ 2 বছর, হ্যাঁ 2 বছর, তো এত বছর তো অবশ্যই তার মধ্যে দেখা হবে, কিন্তু তাও মানে হয় না একটা ভেতর থেকে ফিলিংস আসছে যে না ও থেকেছে না আমরা থেকেছি। অবশ্যই, তো একটা ভেতর থেকে ফিলিংস আসছে যে এই যে এখন পড়তে যাবে, বা আবার আমি কবে গিয়ে দেখতে পাবো, বা কবে ও আমাদের এখানে আসবে, এই অনিশ্চয়তাটা থাকে না। তো তাই জন্য ভাবলাম এই মুহূর্তটাই, এই সময়টা, এই সময় খুব ভালো সময় যেখানে আমি এই পুরোনো ছবিগুলো দিয়ে এই মোমেন্টটাকে মানে ওই একদম ওর হওয়ার আগের থেকে পুরোপুরি যতটা পারবো সেটা ক্যাপচার করে নিজের জন্য রেখে দিই। তো নিজের জন্য রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি, দেখবো মাঝে মাঝে। তো এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল। দেখতে দেখতে কিরকম কত বড় হয়ে গেল। হ্যাঁ, এখন এত বছর আমাদের ছেড়ে থাকবে ও, আমরাও হ্যাঁ, কিন্তু এখন ওর কেরিয়ার সবে শুরু, সেই কারণে আজকে সেই কারণে ওর প্রেগন্যান্সি জার্নিটা। হ্যাঁ, টাপুরের ছোটবেলায় বেশ কিছু ছবি আমি বার করেছি যেগুলো দেখলে আপনারা দেখবেন। তবে সবার আগে রনকে দেখিয়েছি, রন চিনতে পেরেছে। রন দেখে কি বলেছে? বলছে আমি বললাম এটা কে, বলছে টাপুর। তো যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক আমার প্রেগনেন্সি জার্নি। তো ওয়ান ফাইন মর্নিং আমার মনে হলো যে একটা টেস্ট করা দরকার। সেটা কি টেস্ট বুঝতেই পারছেন, ইউরিন টেস্ট। সেই ইউরিন টেস্টেই জানলাম যে আমি প্রেগনেন্ট। তো যখন আলোচনা করলাম আমরা সবাই মিলে, আলোচনা করে মানে প্রথম আর কি আমি আর মিস্টার দেব আলোচনা করলাম যে কি করা যাবে, কি করব আমরা এখন। তো অবশ্যই তখন আমরা ঠিক করলাম যে আমরা বেবি নেব। তো সবার আগে আমরা তো নিজেরা আলোচনা করলাম, তো এবার তো সবাইকে জানাতে হবে। তো সবাইকে জানাতে হবে, কাকে দিয়ে জানানো যায়। তো আমাদের ফ্যামিলিতে একজন আছে যাকে সবাই টেপ রেকর্ডার নাম দিয়েছিল ছোটবেলায়, মানে বলতে পারেন আমাদের ফ্যামিলি গ্যাজেট। সে কে বলুন তো, সে হচ্ছে উর্বি। উর্বি ছোটবেলা থেকেই না
বড়রা যখন কথা বলতো চুপচাপ শুনতো আর সব গিয়ে মাকে বলতো, ঠিক আছে। এবার আমরা সবাই বলতাম, মানে ওকে পরবর্তীকালে আমরা সবাই বুঝে গেছি উর্বিকে দেখলে এই পুলিশ নেওয়ার সামনে মাকে গিয়ে সব বলে দেবে, ঠিক আছে। তো তারই সাহায্য আমরা নিলাম যে চলো তাহলে উর্বিকেই বলা যায়। তো যেহেতু ওর সাথে ও আমাকে মানে একদম ওর সাথে বন্ধুর মতোই মিশতাম, তো খুবই মানে সুবিধা আমাদের পক্ষে ওকেই জানানো, ওকে দিয়েই কথাটা বলা, মায়ের রিয়াকশান নেওয়া। তো আমরা মনে আছে চায়না টাউন, মনে আছে চায়না টাউনের বিগ বসে আমি, মিস্টার দেব আর উর্বি আমরা 3 জন গেছি। গিয়ে তারপর ও ইয়েকে বলছে, উর্বিকে বলেছে যে এরকম একটা খবর আছে, আচ্ছা যদি এরকম তোর কেউ আসে কেমন হবে। তো বলছে খুবই ভালো, সত্যি বল সেরকম এরকম কোনো ব্যাপার। তো বলছে হ্যাঁ এরকম ব্যাপার। তো ও তারপর মাকে গিয়ে জানায়, তো ব্যাস তারপর আর কোনো ব্যাপার না, যে মা সাবধানতা অবলম্বন করতে বললো। তো যাই হোক, এবার আমার প্রেগনেন্সির সময় অনেক ছবি মানে ছিল, তবে তার মধ্যে মনে হয় এগুলোই বেশিরভাগ। অবশ্য তখন তো স্মার্টফোন ছিল না, যেটা বললাম, অনেক ছবি বলাও ভুল, ওই 2-1টা শ্যুট করেছিলাম সেই সময়কারই ছবি। তো এটা একটা দেখাই সবার আগে, এটা আমার এক ভাসুরের বিয়েতে, মানে আমার পিস্তত ভাসুর, তার বিয়েতে, মানে মিস্টার দেবের দাদা, অভিদাদা, ভীষণ, যার সাথে মিস্টার দেবের ছোটোবেলা থেকে খুব মানে কি বলবো ইয়ারি এরকম। অভিদাদা হচ্ছে হেভি ব্যাপার মিস্টার দেবের কাছে, পিসির বাড়িতে থাকতো যখন, গিয়ে অভিদাদার সাথে খেলতো দুলতো। তো সেই অভিদাদা বাগবাজার, হ্যাঁ বাগবাজারে ওরা যেখানে পুজো হতো তার কাছেই। তো যাই হোক, এই ওনার বিয়েতে যাওয়ার সময় ছবি এটা, তখন আমি প্রেগনেন্ট। তো এটা আবার তারও কিছু পরে বাড়িতে বসে, ওই যখন দেবদাস সিনেমাটা বেরোবে সেই সময়কার আর কি, ওই লুকস, ওই ট্রেলারের লুকস দেখে একটু নিজেরও শখ হলো আমি ওরকম করে সাজি। তো শাড়িটা কিন্তু শাশুড়ি মা পরিয়ে দিয়েছেন, ঠিক আছে, আমি পারি না। তো এই সময়ও কিন্তু আমি প্রেগনেন্ট, দেখে বোঝা যাচ্ছে। আর এই যে এটাও সেম, আর একটা অন্য শাড়ি দিয়ে ওই দিনই ছবি তোলা, সব সাজ এক, শুধু আর কি শাড়িগুলো চেঞ্জ, ঠিক আছে। আরও আছে এই যে এটা, এই শাশুড়ি মায়ের কাছে গিয়ে শাড়ি পরা বায়না করতাম, শাড়ি পরিয়ে দিত, আর তারপর মিস্টার দেব ছবি। এই যে দেখুন, আমি টাপুর যখন মানে হবে সে সময় আমার মানে যেরকম মানে বেবি বাম্প যেটাকে বলে, কেউ দেখে বুঝতে পারতো না। এই দেখে এইরকম হাইয়েস্ট হয়েছিল বেবি বাম্প আমার, এর চেয়ে বেশি হয়নি। আমি যখন নেমন্তন্ন, মানে শাশুড়ি মা যখন নেমন্তন্ন করতে গেছে পাশাপাশি সাধের জন্য, তারা বলছে কি ও দেখে তো বোঝা যায় না, বলছে না অবশ্যই ওর প্রেগনেন্ট, তো আসবেন। তো এবার দেখাই আপনাদের সাধের ছবি। তো এই দেখুন, বললাম না আমার সাধের ছবিগুলো খুব বেশি ভালো আসেনি, মানে যেই ছবিটা তুলেছে সে না হাত কাঁপিয়ে দিয়েছে, তাই একটু হেজি এসছে ছবিটা, এইরকম সাজিয়ে দিয়েছিল। এই যে এখানটায় দেখতে পাচ্ছেন, এই যেটা, এটা হচ্ছে একটা বিশাল বড় পার্শে মাছ। তো আমি টাপুরের সময় শুধু মাছ আর মিষ্টি খেয়েছি। তো আরও কিছু ছবি, এটা ওই সাধের যে অনুষ্ঠানে, আমার খুব ভালো বান্ধবী আমাদের ওখানেই থাকে, ওর নাম রঞ্জিনী, আমার ননদ, আমার ওই পিসি আর ছোটো পিসির মেয়ে, মিস্টার দেবের ছোটো পিসির মেয়ে। এখানে বড় পিসি আছে, আমার মা আছে, বোঝা যাচ্ছে না ভালো করে, আমি পরে দেখাচ্ছি। এই যে ইনি হচ্ছেন মিস্টার দেবের বড় পিসি, মানে ইনি হচ্ছেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যাকে বলে না, একদম তাই। আর তার উপর হচ্ছে মা অন্নপূর্ণার আরেক রূপ বড় পিসির হাতে শুনে মানে আলু সিদ্ধ ভাতও মানুষ চেটে পুটে খাবে এরকম। তো আমি খেয়েছি, আমার সৌভাগ্য হয়েছে ওনার হাতে খাওয়া, ভীষণ ভালো মানুষ। এখানে আরও কিছু ছবি পাশাপাশি সবাই, এটা আমার এক দেওর, এখানে আমার এক দেওর আছে, এই যে পিসির ছেলে,
মানে এই পদ্মদি এই দিদির কাছে আমরা আগে সব ওই ফেসিয়াল করতাম, বাড়িতে এসে করতেন। এখানে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মিস্টার দেবের কাকা, বড়, হ্যাঁ মেজো কাকা। আর এখানে তার আমার এক পাশে তার স্ত্রী, আরেক পাশে এটা হচ্ছে কাকিমা, মানে মেজো কাকার বউ, এই যে যেটা বব কাট চুল, যিনি বব কাট চুল, ইনি নেই এখন আর। তো যাই হোক, আর পাশাপাশি সবাই যারা থাকেন তাদের মধ্যে কয়েকজন। আচ্ছা, এই যে আমার যে বন্ধুকে বললাম রঞ্জিনী, আমাদের ওখানেই এই যে বুলবুলি, আর এই যে পাশে রঞ্জিনীর হাতে কে? রঞ্জিনীর হাতে ম্যাক্স। অ্যাকচুয়ালি ম্যাক্সের জন্যই রঞ্জিনীর সাথে আমার বন্ধুত্ব। আমারও মানে ফার্স্ট নয়, আমার সাথে না, ফার্স্ট মিস্টার দেবের সাথে আলাপ, তারপর সেখান থেকে আমার আলাপ। ওই ওদেরও বাড়িতে ল্যাবরেটর ছিল সেই থেকে। তো আর এই যে আমার পাশে ছোট্ট মেয়েটিকে দেখছেন, সে এখন ইঞ্জিনিয়ার। আমাদের ওপরে যে থাকে বুলবুলি তুলতুলি বলি, এ হচ্ছে বুলবুলি, বড় বোন। আর এই যে আমার কোলে যে আছে না, ওর নাম এশা। ওকে যদি এখন দেখেন না, কি বলবো, কত ছোট। তা আর এত হচ্ছে টাপুরের উর্বির বন্ধু রূপা। আর এরা আমাদের সব পাশাপাশি থাকে। আচ্ছা, উর্বি, আর উর্বির পাশে হচ্ছে আমার ওই ছোট পিসি শাশুড়ি বড় মেয়ে, আর রূপা উর্বির বন্ধু। এই হচ্ছে গিয়ে স্বাদের বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে বেশ মজা হয়েছিল স্বাদে, সব একসাথে এসে খাওয়া দাওয়া হই হুল্লোড়। আমাদের নিচের যে একদম নিচের যে ঘরটা আমাদের ইয়ে থাকে, ফ্রিজ আছে, ওই ডাইনিং রুমটা, ওখানটাতেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। সব মা এসেছিল, বাবা আসতে পারি, বাবা রাত্রে এসেছিল, কাজে ছিল, বাবা রাত্রে এসেছিল। তো যাই হোক, মিস্টার দেবকে তো কিছু দেখতেই দেওয়া হয়নি, মিস্টার দেবকে সেদিন থাকতেই দেওয়া হয়নি, সেই জন্য পরে শুধু এই ছবিগুলো আমি তুলেছিলাম। ওই খাবার যখন সবাই খাচ্ছিল, হ্যাঁ, তখন তুমি ছবি তুলেছিলে। তো যাই হোক, স্বাদ খাওয়া হয়ে গেল, তার মানেই বুঝতে পারছেন যে তারপর আমার বাপের বাড়িতে আমার বাবা যে স্বাদ যে দিয়েছিল সেই ছবি আমাদের তোলা হয়নি, মনে আছে? ছবি তোলা হয়নি, ওই ছবিটা নেই, বাপের বাড়ির স্বাদের ছবি নেই। তো এবার হচ্ছে গিয়ে তাহলে ডাইরেক্ট আপনাদের টাপুর হওয়ার, তারপর তো টাপুর হলো, টাপুর হওয়ার একটা গল্প আছে, বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমাকে ডেট দিয়েছিল 9/11, মানে হচ্ছে গিয়ে 11th সেপ্টেম্বর। এমনিতে আমার ডেট পেরিয়ে যাচ্ছিল, আমার না পেন হচ্ছিল, না কিছু হেলদোল হচ্ছিল, আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমার ফাইনাল চেক আপের সময় ডক্টর বললেন যে আর তো ফেলে রাখা যাবে না, তোমার তো ডেট পার হয়ে গেছে, এবার তোমাকে তাহলে সিজারির ব্যবস্থা করতে হবে, তুমি কি চাও? উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি চাও, তুমি কি নর্মাল পেন সহ্য করতে পারবে? তো আমি বলেছিলাম হ্যাঁ আমি পারবো, তো আমি নর্মাল চাই। তো তারপরেও ডেট পার হয়ে যাচ্ছে, তখন উনি বললেন লাস্ট ওই 9/11 যে উনি 10 তারিখ ভর্তি হতে বললেন, আর 11-এ হবে সি সেকশন। আমি বললাম অসম্ভব হবে না, আমি করতে দেবো না, এটা আমার মেয়ে, আমি মেয়ে, তখন তো প্রথমে মেয়েই চেয়েছিলাম, তো আমি একদমই মানে আমরা দুজনেই মেয়ে চেয়েছিলাম, প্রথম সন্তান মেয়েই চেয়েছিলাম। বললাম না আমার সন্তান আমি কোনো মতেই 11 তারিখ ভূমিষ্ঠ হতেই দেবো না, আগের বছর 9/11 ওই ঘটনাটা হয়েছে, আমি কখনো দেবো না, আমি 12 তারিখ হবে, 12 তারিখ বৃহস্পতিবার আছে, সুন্দর দিন, আমরা সবাই বৃহস্পতিবার, আমাদের সন্তানও বৃহস্পতিবার হবে। উনি বলছেন তুমি কি, তারপর যদি কিছু হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে ইপসিতা, তুমি এরকম লাস্টের দিকে এসে এরকম ভাবে প্রথম থেকে তুমি আমার কথা শুনে চললে, আর লাস্টের দিকে এরকম করো না। আমি বললাম একটা নেমন্তন্ন আছে, আজকে দরকার নেই, আমি মঙ্গলবার নেমন্তন্ন আছে, বুধবার ভর্তি হব, বৃহস্পতিবার হয়ে যাবে, মানে যেন পুরো মগের মূল লুক। আর সত্যি তাই হলো। তো যেদিন হবে, মানে যেদিন ভর্তি হলাম, আমাকে পেন তোলার জন্য একটা ওষুধ দিয়েছিলেন। তো ওই সারা রাত আমি করিডোরে হাঁটতে হাঁটতে, বলছিল যে করিডোরে হাঁটতে হাঁটতে ভোরের দিকে আমি পেন অনুভব করি। তো ভোরের দিকে তারপর ওই টাপুর তো হয়েছে সকালবেলা, তো ওই সময়টুকুই আমি পেন যা বুঝতে পেরেছি। তো তাও আমাকে মানে ওদেরকে বলেই দিয়েছিল যে মনে হচ্ছে সি সেকশনই করতে হবে, আপনারা বাড়িতে খবর দিন, সবাইকে ডাকুন। তো ও গিয়ে সবে, তখন তো আর মানে মোবাইল ওরকম, মোবাইল ছিল কিন্তু বাড়িতে ছিল, ঠিক আছে, মোবাইল ছিল, মোবাইল তো আমাদের অনেক আগের থেকেই ছিল, কিন্তু বাড়িতে ছিল।
তো তখন ও বললো যে তাহলে আমি একটা বাইরের দিকে এসটিডি থেকে ফোন করে আসি। তো বলে ফোন ও সবে ফোন করে ফিরেছে, তার মধ্যেই বলছে যে হয়ে গেছে, আপনার মেয়ে হয়েছে। তো আমার মনে আছে যখন ও আমাকে নিচে নামাচ্ছে, ওই ওটি রুমে তো নিয়ে গেছিলো, ওটি তো পুরো সাজানো হয়েছিল, তো যখন আমাকে নিয়ে নামাচ্ছে তো প্রথম আগে বলি ওখানে প্রথম তো আমি ওরকম ওটি দেখছি, আমি জীবনে ওরকম ওটি ফটি দেখিনি, আমি তো দেখেই ঘাবড়ে যাচ্ছি প্রচণ্ড। তো তারপর বলল যেরকম বলে পুশ করার কথা, তো পুশ করে ওই যেটা, তো আমার মানে ও টাপুর হওয়ার একদম মুহূর্তটা আমার ডক্টর এসে পৌঁছাতে পারেনি, তার মধ্যেই সিস্টারই যা করার উনি করেছেন। তো যাই হোক, তারপর সেলাই পড়েছিল যেটা হয়, তো ডক্টর এসে বললেন ওটা দরকার ছিল না, আর একটু অপেক্ষা করতে পারতে। তো যাই হোক, তারপর এবার হয়েছে, তো হয়েছে, আমি সবার আগে দেখে নিয়েছি। তো আমি সবার আগে দেখে নিয়েছি। আমাকে ডক্টর বলছে কি হয়েছে, আমি বললাম আমার মেয়ে হয়েছে, আমি দেখে নিয়েছি। বলছে কি খুশি তো? হ্যাঁ, যেটা চেয়েছিলে। আমি প্রথমেই বলেছিলাম যে আমাকে যখন জিজ্ঞাসা করছেন কি চাই, বললাম আমার মেয়ে চাই। তো কি খুশি তো? দেখো সব তোমার কথাই কিন্তু হলো। আমি বললাম হ্যাঁ, আমার সব কথা হয়েছে, সেই বৃহস্পতিবার হয়েছে, সেই 12 তারিখ হয়েছে, আমি খুব খুশি। তো তারপর উনি বেরিয়ে গেলেন। তারপর আমার মনে আছে আমাকে যখন নামাচ্ছে সিঁড়ি থেকে, তখন আমি স্ট্রেচারে করে তখন দেখছি ও দাঁড়িয়ে রয়েছে মুখ কাচুমাচু করে। তো আমি ফার্স্ট ওকে ডায়লগ একটাই দিয়েছিলাম, মেয়ে দেখেছো, ফর্সা হয়েছে। এর মধ্যে একটা গল্প আছে, বিশাল গল্প আছে। তো এর মধ্যে একটা গল্প আছে। তো গল্পটা কি, আমি আর আমার ছোট মাসি, আমরা মানে 1 মাসের ছোট বড়। তো ছোট মাসি না খুব বদমাইশ, মানে আমার সাথে খুব ইয়ে করে। তো বলছে যে তুই তো কালো, তোর মেয়েও কালো হবে, দেখবি তুই মেয়ে করছিস, তোর মেয়ে কালো হবে। আমি বলছি না, হবে না। তো বলছে দেখ না, হবে, আমার কথা ফলবে, এরকম বলছে। তা আমার না খুব টেনশন ছিল এটা নিয়ে। তো সেই কারণে আমি যখন শুনেছি যে মেয়ে হয়েছে, তো আমি তো দেখতে পাচ্ছি যে ও আসছে, তখনই ও সেই জন্য বলছে যে দেখেছো মেয়ে কিন্তু ফর্সা হয়েছে। তারপরে হেভি ছেড়েছি ওই ছোট মাসিকে, কিরে তোর কথা। তো যাই হোক, আমি তো ভর্তি হলাম বুধবার, মেয়ে হলো বৃহস্পতিবার, শুক্রবার দিন আমাকে ছেড়ে দিল। ও বললো যে যখন নর্মাল হয়েছে, ডক্টর বলেন কি করবে, রাখবে? বললো যে নর্মাল হয়েছে যখন, তাহলে আর রেখে তো কোনো লাভ নেই, তাহলে ছুটি দিয়ে দিন, বাড়ি নিয়ে যাই বলে শুক্রবার দিনকেই আমাকে ছেড়ে দিল। তো তার আগে মিস্টার দেব কি করেছিল, আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোর, সেই জন্য কি মানে আমাদের পুরো ঘরের মধ্যে নেট ফেট লাগিয়ে দিয়েছে, যাতে জানলা খুললে মশা না আসতে পারে, সমস্ত ব্যবস্থা করেছে, ঠিক আছে। তো শুক্রবার দিন নিয়ে এসছি। তারপরেই ওই যে ছোটো মাসির কথা বলছে, সেই ছোটো মাসি এসছে মনে হয় শনিবার না রোববার মনে হয় দেখতে এসছে, এক দু দিনের মধ্যেই। তো এসে তারপর বলছে কি যে ভাল লাগছে না, একটু ওকে ডাক্তারের কাছে নিয়ে যা, কেমন একটু হলুদ লাগছে, কোনো প্রবলেম হয়েছে কিনা। তো সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, যে চাইল্ড স্পেশালিস্ট ওকে, হ্যাঁ যিনি আর কি অনেক বড় অবস্থা, যে ডক্টর আর কি আমাকে ওটির সময়, টাপুর ওটির সময় পরেই যে দেখেছেন আর কি নার্সিংহোমে, তিনি বাসজনিতেই বসতেন, এখনো বসেন মনে হয়, ডক্টর অর্ণব হালদার। টাপুর মানে অনেক বড় হওয়া অবধি ওনাকেই দেখেছে, মানে চাইল্ড স্পেশালিস্ট যতদিন টাপুরের দরকার পড়েছে ততদিন অবধি ওনার হাতেই উনিই দেখেছেন। তো ডক্টর অর্ণব হালদার। আর মজার বিষয় শুনবেন, কাকতালীয়ভাবে রনের বেলাও অর্ণব হালদারই আমার ইয়েতে ছিলেন, মানে দেখেছেন, ওটিতে উনিই ছিলেন অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট, আর রন হয়েছে ওনার স্ত্রীর হাতে, সংযুক্তা ম্যাম। তো ওই কাকতালীয়ভাবে, তাই বলছে তো আপনাকে তো অনেক দিনের আমাদের সম্পর্ক, তাই সেটাই দেখুন কিরকমভাবে হয়। তো রনকেও অর্ণব হালদারই দেখেছেন, টাপুরকেও অর্ণব হালদার। তো ওনার কাছে নিয়ে গেলাম, উনি দেখে বললেন যে ক্লিনিক্যাল জন্ডিস হয়েছে। আমরা তো প্রথম জিনিস সেটা অবাক, আমি তো সেই কি কান্না। আর সবচেয়ে কষ্ট হয়েছিল, মানে যারা জানেন তারা জানেন যে বাচ্চাদের যে ব্লাড টেস্ট, সে যে কি কষ্টের বিষয়, কারণ ওদের তো ভেন পাওয়া যায় না। তো সেই কোনো মতে ঢুকিয়ে এরকম করে রক্ত নিতে হয়। সেই দৃশ্য দেখে আমি সেই হাউ করে কাঁদছি, ওই দৃশ্য দেখে আমি হাউ করে মানে কাঁদছি। আপনারা জানেন আমি এমনিতেই একটা কথা বলতে গিয়ে কিরকম কেঁদে ফেলি, তাহলে চিন্তা করুন ওরকম আমার
2-1 দিনের বাচ্চা, সেই বাচ্চাকে আমি দেখছি তাকে ওরকম করা হচ্ছে, আমার ভেতরটা কিরকম হচ্ছে, মানে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমার ভেতরটা। তো যাই হোক, সেটা মনে পড়লে আজও আমার কষ্ট হয়। তো সেই বাচ্চা তো কাঁদছে, ও আমাকে বাইরে বসিয়ে রেখে ও ধরে মানে করেছে কিভাবে আমি নিজেই জানি না। যাই হোক, তারপর উনি বললেন যে এই গড়িয়াতেই একটা জায়গা আছে, বলে ওখানে ভর্তি করে দিন। তো ওর সাথে তো আমাকেও ভর্তি হতে হবে। তো একটা কেবিন মতো ছিল, সেখানে ওই আল্ট্রাভায়োলেট রে, এটা তো কোনো ওষুধ হয় না, এটাই ওষুধ, ওই আল্ট্রাভায়োলেট রের নিচে রাখতে হয়। যে চোখ বন্ধ করে সারা শরীর খুলে আল্ট্রাভায়োলেট রের নিচে রাখতে হয়েছে। তো ওই সময়টা সারাক্ষণ শুধু আমি কাঁদতাম আর কাঁদতাম আর কাঁদতাম। তবে ওখানে একটা ঘটনা ঘটেছিল আমার সাথেই। ওখানে ওটা আবার নার্সিং হোমও, ঠিক আছে, ওখানে ডেলিভারিও হয়। তো আমি যখন ভর্তি ছিলাম টাপুরকে নিয়ে, তখন পাশেই একজনের ডেলিভারি হয়েছে। তো সেই বাচ্চার না মায়ের দুধ হচ্ছে না। তো ওখানকার যেটা সব আয়ারাই করেন, যে এরকম হয় অনেক মায়ের দুধ হয় না, তখন অন্য মাদের কাছে দেওয়া হয়। তো আমার ভগবানের কৃপায় মানে আমার মেয়ে খেয়েও অতিরিক্ত। তো তখন নার্সরা বলেছিল যে ওনার এরকম একজন আছেন, ওনার কাছে তাহলে বাচ্চাকে দুধ খাইয়ে আনবো। তো তখন উনি বলেছেন না, ওনার তো বাচ্চার ইয়ে হয়েছে, না দরকার নেই, তো দেয়নি। তো সেটা না শুনে আমার খুব কষ্ট হয়েছিল। আর তারপরে সত্যি খুব খারাপ লেগেছিল যে তারপরের দিনই ওনারও বাচ্চার ওরকম হয়েছিল, ক্লিনিক্যাল জন্ডিস। তো এটা হয়, তাই জন্যই না বাচ্চাদের একটু মানে বাচ্চা হয়ে যাওয়ার পরও কদিন রাখে, অবজারভেশনে রাখে। তো আমরা নিয়ে চলে এসেছিলাম, যদি তখনই ও নার্সিংহোমে আরও 2-1 দিন কাটিয়ে তারপর আসতাম, তাহলে হয়তো এই জিনিসটা হতো না। ওরা ওই ইনকিউবেটার বা হানাতানাতে রাখে, তাহলে হয় না। তো যাই হোক, যেটা থাকে কপালে তাই। তো তারপর ওই আল্ট্রাভায়োলেট রে খেয়ে আমার মেয়ে এসে পুরো তো একেবারে গায়ের রং জানিয়ে হয়েছিল, তার পুরো জ্বলে পুড়ে গেল। তো বাড়ি এসে তারপর হয়েছিল ওর ষষ্ঠী পুজো, তারই কিছু ছবি দেখাই। তো এই হচ্ছে ষষ্ঠী পুজোর ছবি, পুজো হচ্ছে। এই ঘন্টা কাসর বাজছে, টাপুর এটা ওর আম্মার কোলে, আর ওই ঘন্টা কাসরের আওয়াজে ও কানে হাত দিয়ে, তাই ওর আম্মা দেখাচ্ছে যে দেখো মেয়ে এখন থেকেই কানে হাত দিচ্ছে আওয়াজে। এটা এই পুজোর দৃশ্য। এইটা হচ্ছে ওই যে মধু দিতে হয় মুখে, এটা হচ্ছে মুখে আমি মধু দিচ্ছি টাপুরের। সারা গায়ে যে তাপ দিতে হয় সেই তাপ দিয়েছি। তো এই সময় টাপুরের ঠোঁট গুলো দেখলে বুঝতে পারবেন যে পুরো মানে মেয়ের গায়ের রং পুরো জ্বলে গেছিল। আমি খুব ভয় পেতাম, টাপুর একদম ছোট্ট হয়েছিল তো, মানে 2.5 কেজিরও কম, ওর হচ্ছিল 2 কিলো 300। তো আমার ওকে নিতেই খুব ভয় লাগতো। এই যে মা চান করিয়ে দিচ্ছে ওকে, এই যে মা এরকম করে ওকে নিয়ে আর গামলার মধ্যে করে স্নান করাতো। আমার ভীষণ ভয় লাগতো, আমি ভাবতাম যদি কিছু হয়ে যায়, তাই জন্য আমি স্নান করাতাম না, মাই করিয়ে দিত। আর এই দেখুন উর্বি আর টাপুর, কি হাসি টাপুরের বাবা। তো আস্তে আস্তে গায়ের রংটা ফিরে এসেছিল, এই যখন এসেছিল ওর, এটা ওই আল্ট্রাভায়োলেট রে খাবার পরে চুলগুলো এরকম হয়ে গেছে, খাড়া হয়ে গেছিল, চুলটা নষ্ট হয়ে গেছে ওই কারণেই। তাও মানে ভাবুন, যদি এই ওর চুল যদি আল্ট্রাভায়োলেটটা না পড়তো, তাহলে মানে তাতেই ওর চুল দেখো কেরকম। এইটা যদি না হতো, ওর চুলের কি মানে তোমাদের ইয়ে পেয়েছে, তো চুলটা তো তোমাদের পেয়েছে না, তোমাদের ফ্যামিলির চুলটা পেয়েছে, সেই জন্য তাই জন্য বেঁচে গেল। অন্য কোনো কেউ হলে এর চুল আর তার দেখা যেত না। তো এই হচ্ছে টাপুরের সবার সাথে তারপর আস্তে আস্তে ছবি তোলা হলো। এটা আমার সাথে, তোমাকে হাঁ করে দেখছে, আমাকে হাঁ করে দেখছে, দেখুন কিরকম টাপুরের তখন, মানে তখন একদমই ছোট। আচ্ছা, এটা ওর বাবার সাথে। টাপুরকে না তখন আমি ডাকতাম টুইটি পাখি, একদম সেই টুইটি পাখি ছিল, যেরকম টুইটি পাখিদের মতো ওর দেখতে ছিল। তো টাপুর হয়েছে, সবাই দেখা করতে আসে। ইনি হচ্ছেন
কুপি জেঠু, মানে ইনি হচ্ছেন মিস্টার দেবের বাবার, উনি ম্যানেজার ছিলেন, ম্যানেজার কাম সব কিছু। হ্যালো, আমারও। ও হ্যাঁ, তারপর তোমারও, তারপর তোমার প্রথমে বাবার ছিলেন, তারপর হচ্ছে তোমারও। তো ইনি হচ্ছেন, ওটা না ওনার বাড়ি ছিল খড়গপুর, খড়গপুরের আসল বাসিন্দা, কিন্তু সব পুরো জীবনটাই প্রায় কাটিয়ে দিলেন মিস্টার দেবের বাবা আর মিস্টার দেবের সাথে। এই হচ্ছে মায়ের সাথে ছবি টাপুরের। এটা তারপর আস্তে আস্তে ওর কালারটা, গায়ের রংটা যেরকম ও ফিরে পেয়েছিল। এই হচ্ছে আমার সেই যে বান্ধবী যাকে দেখালাম, পাড়ার বান্ধবী রঞ্জিনী, রঞ্জিনীর সাথে ছবি। আমার বাবাকেও দেখো দেখছি কিরকম টাপুর, হ্যাঁ বাবার সাথে, আমার সাথে। আমি ভীষণ রোগা ছিলাম তখন, ভীষণ রোগা ছিলাম। আচ্ছা, এই যে আমাদের মাসির সাথে, মাসিকেও দেখছে দেখো, এই মাসির কোলে কোলে টাপুর, মানে টাপুরকে কোলে নিয়ে মাসি রান্না করতো, এরকম কিছুতেই নামবে না কোল থেকে, নিচ থেকে হামাগুড়ি দিয়ে উপরে চলে যেত একটু বড় হলে। নিচে একটু যেই বলতে শিখেছে, আমরা একদিন দরজা খোলা ছিল, দেখছি টাপুর নেই, তারপর বলছে ওপরে এসেছে নিজে নিজে। এই যে দেখুন, তারপরে প্রচুর ছবি রয়েছে, আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এ হচ্ছে এলি, ও তখন আমার বাড়িতে 24 আওয়ার্স থাকতো। এটা মাসি যে মালদার শ্বশুরবাড়ি বলেছিলাম, তো ওখানকার একটা গ্রামের মেয়ে, টাপুরের সাথে অনেকটা সময় কাটে, অনেকটা সময়ও কাটিয়েছে। টাপুরকে কোলে নিয়ে নিয়ে স্কুলে দোকান যাওয়া, আচ্ছা এই যে সামনের দোকানটা যাওয়া, সব করেছে, ওর সাথে খুব খেলতো। তো এই মেয়েটি এখন বিয়েটা করে নিয়েছে। এই যে মাসি মেশো, এই যে মাসি, যে মাসি মারা গেলেন আমাদের, সেই মাসি মেশো, মাসির সাথে মেশোর সাথে টাপুরের অনেক মুহূর্ত রয়েছে। এই যে এই হচ্ছে বাপ আর বেটি, এরকম। আচ্ছা, এই হচ্ছে বাপ বেটি, দুজনে কি গল্প হচ্ছে ভগবানই জানে। এই যে টাপুর, এই টাপুরের আরো একটা ছবি বাবার সাথে টাপুর, তখনও ঘাটটা নড়ে মনে হয়। এটা টাপুর তখন মনে হয় 1 মাস বয়স, ও সেপ্টেম্বরে হয়েছিল, এটা অক্টোবরে মনে হয় পুজোর সময়ের ছবি, পুজোর সময়কার ছবি এটা, মা আমি আরটা। তো এটা হচ্ছে টাপুর তখন 1 মাস বয়স, সেটা টাপুর সেপ্টেম্বরে হয়েছিল আর অক্টোবরে পুজো ছিল, এটা ওই পুজোর সময়কার ছবি। এটাও সেই সময়কার টাপুর দোলনার মধ্যে। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পম্পা, ও এসেছিল টাপুরের সাথে দেখা করতে, এটা ওই রকমই ও হয়েছে তারপরের ছবি তখনকার। ইনি হচ্ছেন মিস্টার দেবের পিসি, সম্পর্কে পিসি, বাণী পিসি, দেখা করতে এসেছিলেন টাপুরের সাথে। আর এই হচ্ছে আমার টুইটি পাখি, টুইটি পাখি, টুই। তো এরপর আরো কিছু ছবি আমাদের ফ্যামিলি ফটো, মানে টাপুরের সাথে নেওয়া ছবি, সেগুলো শেয়ার করছি। এখন আপাতত আমি মোটামুটি ওর ওই 1 বছরের ছবি অবধি দেখাবো, আরো প্রচুর ছবি রয়েছে, অন্য কোনো সময় দেখাবো। তো এই যে মায়ের সাথে ছবি, ও ভীষণ, মানে ভীষণ চোখ ওর এদিক ওদিক যেত। এটা হচ্ছে কে, টাপুর, আমি আর উর্বি, আমাকে দেখুন একবার। এই হচ্ছে টাপুরের সব ছবিতে টাপুর খাচ্ছে, ঠিক আছে, খাওয়ার সময়কার ছবি সব। এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম, তুমি খুব টেনশনে খাওয়াচ্ছিলে দেখ মনে হচ্ছে। হ্যাঁ, এই যে ওর বাবাকে দিয়েছি টিফিন আমি পরোটা, আর মেয়ে ছুটতে এসে সোজা এক প্লেট থেকে একটা গোটা পরোটা মুখে তুলে নিয়েছে। টাপুর ছোটবেলা থেকেই খেতে ভালোবাসে, আমার ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে। এটা হচ্ছে টাপুরের মুখে ভাতের, টাপুরের মুখে ভাতটা আমরা এমনিই করেছিলাম, কিন্তু টাপুরের জন্মদিন অনেক বড় করে হয়েছিল। তো সবার শেষে আজকে জন্মদিনের কয়েকটা বড় ছবি আপনাদের সাথে শেয়ার করব। তো আচ্ছা, এই যে বাবার সাথে খুনসুটি,
মেয়ে কি করছে ভগবান জানে, মেয়েকে নিয়ে সার্কাস হচ্ছে। এই যে টাপু শুয়েছিল শান্তভাবে, ছবি তুলেছি। আচ্ছা আলাপ করাই, ইনি হচ্ছেন আমার বাবার মাইমা। উনি অ্যাকচুয়ালি নরওয়ের মানুষ। তো আমার বাবার মামার সাথে সামহাও প্রেম হয়ে বিয়ে করে উনি সারাটা জীবন এখানে কাটিয়েছেন। তো আমার দাদু মারা যাওয়ার পর উনি তারপর দেশে ফিরে গিয়ে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা কল্যাণীর বাড়িতে, কল্যাণী 1 নম্বর গেটের কাছে সবচেয়ে সুন্দর একটা বাংলো প্যাটার্নের বাড়ি ছিল, ছোট্ট। যদি কেউ যদি দেখে থাকেন ওখানকার তাহলে জানবেন। আচ্ছা এরা হচ্ছে প্রতিমার 2 মেয়ে, প্রতিমার 2 মেয়ের সাথে টাপুর। এটা আমাদের ওই প্রতিমাটা কি অনেকেই তো চিনবে না। প্রতিমাকে যারা নতুন আছে তারা, আচ্ছা যারা নতুন আছে তাদের বলি, প্রতিমা আমার বাজনীর বাড়িতে প্রতিমার মা সবার আগে আমার মানে উনি আমার হেল্প হিসাবে ছিলেন। তো ওনার যতটা দিন যবে থেকে উনি আমার বাড়িতে এসেছিলেন, তারপর ওনার শেষ দিন অবধি আমরা সাথে ছিলাম। তো ওই মাসির সাথেই মাসি তারপর তার মেয়ে প্রতিমাকে আমাদের বাড়িতে নিয়ে এসছে, নিয়ে এসে ওরা একসাথে মানে এখানে আমার বাড়িতে যেটুকু হেল্প করতো যা করতো, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো তারই তো এটা হচ্ছে টাপুরকে নিয়ে ওই কল্যাণীর বাড়িতে তোলা ছবি। আচ্ছা এই যে টাপুরের দুষ্টুমি, মুখে দেখুন খাবার নিয়ে আছে। এই যে এইটা হচ্ছে ওটা পরের ছবিটা। এইটা হচ্ছে বাবার সাথে আইসক্রিম খাচ্ছিল। এটা কি কুলফি টাইপের না আইসক্রিম? আইসক্রিম খাচ্ছিল বাবার সাথে। আচ্ছা এই যে এবার আলাপ করাই আমাদের ফ্যামিলি। তাদের মধ্যে একজনকে হয়তো আপনারা চেনেন না, কারণ তার কথা আমরা কোনোদিনই বলিনি। কিন্তু আজকে টাপুরের কথা বলতে গেলে তার কথা যদি না বলি তাহলে অসম্পূর্ণ। এই যে টাপুরের চাচু, তো মিস্টার দেবের ভাই। টাপুরের অনেকটাই বেড়ে ওঠা এই পিপি আর চাচু ওর জীবনে। তো অন্য একদিন বলবো। তো টাপুরের প্রথম জন্মদিনটা আমরা যেহেতু ঠিকই করেছিলাম বড় করে করব, তাই মুখে ভাতটা নম করে নিয়ম যেটা আমি বলেছিলাম, মা কালীঘাটের মা কালীর প্রসাদ ওটা নিয়ে মুখে ছোঁয়ানো হবে। তার আমার 2 ছেলে মেয়েই তাই হয়েছে। আর তারকেশ্বরে চুল ফেলা, এটাই হচ্ছে আমাদের মানে এরকম নিয়ম আর কি। আমার শাশুড়ি মা তাই বলেছেন। তো জন্মদিনটা দারুণ করে করা হয়েছিল। আর সবচেয়ে মজার কথা, জন্মদিনের আমাদের সিডিও ছিল, মানে ভিডিও হয়েছিল। কিন্তু তারপর টাপুর হওয়ার পর থেকে দুবার আমাদের ঘরে রেনোভেশন হওয়ার সময় কিছু সামহাও গন্ডগোল হয়ে ওই পুরো নষ্ট হয়ে গেছে। সিডিটা আর নেই, পাওয়া যাবে না। তো কিছু স্টিল রয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে টাপুরের জন্মদিনের কেক, ফার্স্ট জন্মদিন, তাই 1 লেখা ফার্স্ট। এটাই হচ্ছে ওর কেক, এটাই কনসেপ্ট ছিল আমাদের। ঠিক আছে, এরপর আসি নেক্সট। এই হচ্ছে টাপুরের 2 চাচু, চিন্টু। আচ্ছা আমার দেওরের নাম বলিনি না, আমার দেওরের নাম হচ্ছে চিন্টু ডাকনাম, আর ভালো নাম হচ্ছে অরিজিৎ। আর আমার আরেক দেওর মাসি শাশুড়ির ছেলে, ও হচ্ছে জয়জিৎ। ওর নামটা আমি রেখেছিলাম। আমার ছোট পিসি শাশুড়ি আর তার ছোট মেয়ে। ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম আমরা আমাদের ফ্যামিলির এক ইম্পর্টেন্ট সদস্যকে পেয়েছিলাম। আমি প্রথম দেখেছি, তার আগে নাম শুনেছি, অমিত, উর্বির পাশে। এই প্রথম এই দিনই অমিতকে আমরা দেখেছিলাম। ঠিক আছে, এখানে উর্বির পুরো বন্ধুর গ্রুপ রয়েছে, তো তার মধ্যে অমিত। আচ্ছা এই যে এবার ভালো করে বোঝা যাচ্ছে অমিত।
আর ওর সব বন্ধুরা, তাদের মধ্যে অমিতকে সেদিনকেই আমাদের সাথে ফার্স্ট আলাপ করিয়েছিল উর্বি। এই যে উর্বির সাথে ওর কানে বড় বড় কানের দুল, সেই নিয়ে টাপুর খেলছে। তারপর এটা আমার এই যে আরেক দেওর, মানে টাপুরের আরেক চাচু, সানি চাচু। সানিকে তো দেখেছেন আপনারা অনেকেই ব্লগে। আচ্ছা, এটা হচ্ছে চিন্টু আর তার দুই বন্ধু, মাঝখানে কৃষ্ণাশিস, আর এখানে ওর আরেক বন্ধু পৌয়া। ওরা খুব ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। আচ্ছা, টাপুরের জন্মদিনে কিন্তু লাইভ অর্কেস্ট্রার ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে লাইভ অর্কেস্ট্রার গান, যদিও বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ পাশাপাশি সবাই কমপ্লেন করছিল, তাই জন্য বন্ধ করতে হয়েছে। এটা আমার এক দাদা, প্রসেনজিৎ দা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গেটটা সাজানো হয়েছিল এরকম ভাবে। আর আমার সাথে আমার বাবা, অনুষ্কা, এটাতে অনুষ্কা লেখা আছে। এই যে লাইভ অর্কেস্ট্রার আরেকটা ছবি। এই যে টাপুর ওর আম্মার সাথে কি চিন্তা করছে কে জানে। এটা হচ্ছে আমাদের টাপুর, এটা উর্বির আরেকটা বন্ধু, আমাদের পাড়ায় থাকতো তখন, কিংসুক। আচ্ছা, এখানে এই যে নীল শাড়ি পরে যাকে দেখছেন, উনি আমাদের বাড়িয়ালি ছিলেন। মানে আমরা নাকতলায় যেখানে ভাড়া থাকতাম, উনি বাড়িয়ালি, আমাকে খুব ভালোবাসতেন, আবার বকাঝকাও দিতেন, তো খুব ভালো। আর তার সাথে আমার মাসি শাশুড়ি, আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু ওই পাশাপাশি থাকতেন, আমার রানা কাকু। তো এখানেই এনাদের সাথেই আমার ছোটবেলাটা কেটেছে অনেক বছর। আমার দুই বন্ধু। আচ্ছা, ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, উনি নেই, মানে আমার এটা মিস্টার দেবের শম্ভু মামা, বড় মামা। তো আমার এটা এখানে সাদা টপ পরে টাপুরের বন্ধু, সরি কি বলছি, উর্বির বন্ধু, আর নীল শাড়ি পরে আমার বান্ধবী। এখানে এই লাল যে গায়ে ওড়না নিয়ে, সে হচ্ছে আমাদের পাড়ারই উর্বির বন্ধু। আর তার পাশে আমার ছোট কি জানো বলো, হ্যাঁ, বা পিসি শাশুড়ির ছেলে, ছোট পিসি শাশুড়ির ছেলে। আর এই যে চিন্টু, মানে টাপুরের চাচুর সাথে, টাপুরের ছোটবেলাটা চাচু পিপির সাথেই সবচেয়ে বেশি কেটেছে, তার মধ্যেও চাচু সবচেয়ে বেশি সময় দিয়েছে টাপুরকে। এই যে মিস্টার দেবের মেজো কাকু। এখানে আমার মাসি শাশুড়ি, আরেকজন হচ্ছেন আমার পিঙ্ক কালারের শাড়ি পরে আমার বৌদি, এটা হচ্ছে মিস্টার দেবের বড় পিসির বড় ছেলের বৌমা, আর সামনে সাদা নীল শাড়ি পরে আমার বৌদি, আর পাশে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড পম্পা। এটা যে কাটা হচ্ছে, কেক কাটা হচ্ছে, কেক কাটার দৃশ্য। তো এই হচ্ছে কেক কাটার দৃশ্য। টাপুরের জন্য আমি 3টে ড্রেস কিনেছিলাম, 3টেই পরিয়েছিলাম। তো টাপুর আবার এইসব ড্রেস পরে খুব ওর বিরক্ত, ওই ফুল টুল দেওয়া, তারপর আবার চেঞ্জ করে দিয়েছি। এই দেখুন, এখানে এরা সব বড় বড় হয়ে গেছে গো। আচ্ছা, এখানে আবারও কেক কাটার দৃশ্য। এখানে এই যে রঞ্জিনী, যাকে দেখালাম বান্ধবী, সে, তার পুরো ফ্যামিলি এসেছিল। আজকে দেখাচ্ছি। এই যে টাপুরের খিদে পেয়ে গেছিল, কেক কাটার পর টাপুরকে একটু কেক খাওয়ানো হচ্ছে। তো টাপুরের শুধু খাওয়ার দৃশ্য। ইনি হচ্ছেন রঞ্জিনীর শ্বশুরমশাই, আর মাঝখানে যাকে দেখছেন উনি আমাদের পাড়াতেই, ওনার দোকান। তো তারাও এসেছিল। এই যে আমি আর রঞ্জিনী, আর হচ্ছে গিয়ে এই সবাই বসে আছে। তখন একটা ছবি নেওয়া হয়েছিল, বুফে বসে খাওয়ার দুটোই সিস্টেম ছিল, ঠিক আছে। আর জন্মদিনের কয়েকটা বড় ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, এই দেখুন। তো এই যে অনুষ্ঠানের কিছু বড় বড় ছবিও করা হয়েছিল, যে তখন তো ফটো ফ্রেমে রাখার জন্য, তো আর ফ্রেম করা হয়নি। এই ছবি,
এই হচ্ছে এই টাপুরের আরেকটা ছবি, এই ছবিটা দেখুন, এই যে কত চিন্তায় মগ্ন। তো 1 বছরের জন্মদিন অবধি জার্নিটা আপনাদের দেখালাম। অজস্র ছবি রয়েছে, এই যে সবচেয়ে একটু দুষ্টু ছবি দিয়ে শেষ করছি। এই যে ওর 2 চাচু, এই যে সানি আর বনি, এই এরা সানি বনি টাপুর, এই 3 মূর্তি একসাথে 3 জন একেবারে ত্রাস, যা হই হুল্লোড় করতো মানে বলার কথা না। 2 চাচু আর কি, কে টাপুরকে বেশি সামলায় সেই নিয়ে ওদের চলতো। খুব মজা, খুব ভালো সময় কাটিয়েছি। যাই হোক, সব এখন বড় বড় হয়ে গেছে, সব যে যার মতো ভালো থাকুক এটাই চাইবো। তো আজকের এই প্রেগনেন্সি জার্নি কেমন লাগলো আমার, অবশ্যই প্রেগনেন্সি থেকে বা ডেলিভারি থেকে তারপর 1 বছরের জন্মদিন অবধি আপনাদের সাথে শেয়ার করলাম। ও আরও কিছু অবশ্যই এরপর শেয়ার করব আপনাদের সাথে। টাপুরের প্রথম সমুদ্র দর্শন, সেটাও ছবি রয়েছে, আপনাদের সাথে নেক্সট কোনো সময় শেয়ার করব। তো এরপর আরও অজস্র জিনিস আছে, টাপুরের প্রথম সমুদ্র দর্শন শেয়ার করব, মানে আরও টাপুরের ছোটোবেলাকার বেশ কিছু ছবি, ওর চাচু পিপিদের সাথে ছবি সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো। ঘুরতে গেছি, বেড়াতে গেছি, ওর যে মানে এক এক রকম সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো হোপফুলি আজকে আমাদের এই ভিডিওটা ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমরা তো আমাদের জীবনটাকে সেই যেরকম করে রিভাইন্ড করে, মিস্টার দেব এখন সেই সাউন্ডটাও দেয় মাঝে মাঝে, তো সেই করে রিভাইন্ড করে সেই সময় পৌঁছে গেলাম। সেই সময় যখন টাপুর হবে, তারপর থেকে এত বড়। তো ভিডিও শেষে আপনাদের কাছে একটাই মানে আশা করব যে সবাই আশীর্বাদ করুন, যাতে ও মানে যা চায়, যেটা চায়, যা ওর স্বপ্ন সব যেন পূরণ হয়, ও যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, ভালো মানুষ হয়। পড়াশোনা তো সবাই করে, কিন্তু মানুষ কজন হতে পারে, তাই না? তো শিক্ষাটাকে শুধু মানে বহন না করে বাহন করতে পারে, যেটুকু পড়েছে সেটুকু নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, সেই অ্যাবজর্বিং পাওয়ারটা যেন ওর আসে, এটাই বলবো। আর শিক্ষার যে মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিনয়ী করা, মানুষকে ভদ্র করা। তো সেই জিনিসগুলো অলরেডি ওর মধ্যে রয়েছে। আরও যেন যত শিক্ষা বাড়ে, তত যেন ওর মধ্যে সেই নমনীয় ব্যাপারটা, সেই বিনয়ী ব্যাপারটা আরও বাড়ে, এটাই সবসময় বলবো। কখনোই যেন কোনো দিকভ্রষ্ট না হয়, এই বলবো। আর তুই বল। আমি মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যখন আমি ফ্লাইটে করে আসছিলাম, তখন আমি দূর থেকে যখন মানে কলকাতায় যখন ল্যান্ড করছি, পুরো কলকাতাটা যখন দেখতে পাচ্ছি, আমি তখন খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমি অন্তত প্লেনে টানা 15 মিনিট কেঁদেছি। আর কাঁদতে কাঁদতে ভাবছি যে আমার এত সুন্দর শহর, আমার এখানে মা বাবা ভাই বন্ধু বান্ধব ঘর তোর সব ছেড়ে ওখানে থাকবো। আর হয়তো এই ডিগ্রিটা করার পর হতে পারে আবারও আমি হয়তো আরও দূরে কোথাও হয়তো আমি যেতে পারি। তো খুবই ইমোশনাল ফিল করছিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মানে একটা দিক থেকে খুব এক্সাইটেডও, খুব খুশিও যে মানে এই অপরচুনিটিটা আমি পেয়েছি। আর আমি চাই যারা আমাকে এতদিন মানে সবাই আমাকে সাপোর্ট করেছে, যেরকম আমার ফ্যামিলি বন্ধু বান্ধব, আপনারা মানে সবাই ভিউয়ার্সরা সবসময় খুব আশীর্বাদ করেছেন। তো আমি যাতে আপনাদেরকে গর্বিত ফিল করাতে পারি, এটা আমার একটা খুব মনের ইচ্ছা। এইটাই ব্যাস, তাহলে এই হলো মনের ইচ্ছা। খুব ভালো মনের ইচ্ছা, সদিচ্ছা সবচেয়ে বড় কথা। যে এত অল্প সময় আমরা যাদের সাথে মানে ক্যামেরার ওপার থেকে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে, সত্যি কথা বলতে আমি ভীষণ ইমোশনাল পার্সন, আপনারা সবাই জানেন। তো এটা কোনো দুঃখের না, এটা খুব আনন্দের হাসি, মানে চোখের জল, যে মেয়ে আমার যেটা চেয়েছে সেটা করতে পেরেছে, আর ভবিষ্যতেও করতে পারবে। আর তার সাথে সাথে আমার ভিউয়ার্সদের যেমন নিজে এরকম করে আপন করে নিয়েছে, যে আপনাদের কথাও চিন্তা করছে, মা বাবার সাথে সাথে আপনারাও যাতে গর্ববোধ করতে পারেন, এটা আমার শুনে খুব ভালো লাগলো। তো যাই হোক, আর দরকার নেই, হাসি হাসি করে
ব্লগটা এখানেই এন্ড করছি। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআ মে ইয়াদ রাখনা।